জাতীয় পার্টি ও গণ অধিকারের সংঘর্ষে রণক্ষেত্র কাকরাইল। হামলায় নূর সহ বেশ কয়েকজন আহত, সব মহলে নিন্দার ঝড়। তদন্ত হবে বললেন প্রেস সচিব। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা বলছে বিএনপি। ইসির রোডম্যাপে সুষ্ঠু ভোট ভণ্ডুলের নীল নকশা দেখছে জামায়াত। এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, মন্তব্য ইসি আনোয়ারুলের। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা সিইসির, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ। ছুটির দিনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। জাকসুতে 179 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ। এবং গণ অভ্যুত্থানের বছর পেরোলেও গুমে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। বাংলাদেশে আর কখনো ফিরবে না এই সংস্কৃতি, আশ্বস্ত করলেন রাজনীতিকরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কাকরাইল। শুক্রবার সন্ধ্যায় আধা ঘণ্টা ধরে ঢিল ছোড়াছুড়ি করে দুপক্ষ। হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুরুসহ আহত ৮ জন। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী। এদিকে হামলার প্রতিবাদে শনিবার দুপুর 12টায় জেলা উপজেলায় প্রতিবাদ মিছিল করবে গণ অধিকার পরিষদ। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, হঠাৎই রণক্ষেত্র রাজধানীর কাকরাইল। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক দফা সংঘর্ষের পর সরে যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। ২ ঘণ্টা পর ফের জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। রাস্তায় আগুন ধরিয়ে স্লোগান দিতে থাকেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। জাপান নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার পর গণ অধিকার পরিষদের লোকজনকে সড়ক ছাড়তে 10 মিনিট সময় বেঁধে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দেশনা মতো সড়ক না ছাড়ায় গণ অধিকারের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করা হয়। যারা ছিলেন ছাত্ররা তাদের উপর হামলা করেছেন এবং এটা এই জাতীয় পার্টি কার্যালয় থেকেই তারা বেরিয়ে, এটা চোখের সামনের ঘটনা। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে সেখানে ভিপি নুরুল হক নূরের উপর আক্রমণ হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে গাড়িতে ওঠেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তখন সাংবাদিকরা বক্তব্য নেওয়ার চেষ্টা করলে বাধা দেন নেতাকর্মীরা। এর আগে পরিস্থিতি নিয়ে কথা বলেন দলটির মহাসচিব। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, আমরা নিন্দা জানাচ্ছি। আমরা এই বিষয়ে পার্টি ফোরামে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেব। এর আগে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুপক্ষের নেতাকর্মীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 10টার কিছু পরে নূরকে ঢাকা মেডিকেল আনা হয়। তাকে দেখতে এসে হামলার ঘটনার নিন্দা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাত 11টার দিকে মেডিকেলে এসে চিকিৎসার খোঁজ খবর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, হামলার ঘটনা ন্যাক্কারজনক, তদন্ত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টির কাঁধে ভর করে ফিরে আসার চেষ্টা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। জাতীয় পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। এই হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। তার আঘাতটা গুরুতর, তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন এবং কাকরাইলে আছেন শফিক মুন্সি। শুরুতেই সরাসরি যাচ্ছি মুন্সির কাছে।
কাকরাইলের এই জায়গাটি এখন কিন্তু একদম থমথমে একটি পরিবেশ বিরাজ করছে। আমরা এই মুহূর্তে আছি জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং ঠিক এই জায়গাটিতে কিন্তু রাত 9টায় যৌথ বাহিনীর সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘাতে গণ অধিকার পরিষদ সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ প্রায় অর্ধশত নেতাকর্মী তারা আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং আমরা একই সাথে আরও যে বিষয়টি জানতে পেরেছি সেই সংঘাতের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছে বলে কিন্তু আইএসপিআর অর্থাৎ যে বাহিনীর পরিদপ্তর সেখান থেকেও কিন্তু জানানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যও কিন্তু এই ঘটনায় হামলার শিকার হয়েছেন বলেই বিভিন্ন বাহিনীর পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়েছে। নুরুল হক নূরের সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ আরও অন্যান্য অসংখ্য দল এবং এ ঘটনার প্রতিবাদে কিন্তু রাত 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল করেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরাও কিন্তু এই ঘটনাটির নিন্দা জানিয়ে শাহবাগে তারা একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি এই কাকরাইল এলাকাটি কিন্তু পরিপূর্ণ নিরাপত্তার চাদরে ঢাকার কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ অন্যান্য অনেক বাহিনীর সদস্যদের কিন্তু এই জায়গাটিতে মোতায়েন করা হয়েছে। আমরা যে বিষয়টি জেনেছি যে এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীকাল দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আহ্বান করেছে দলটির কেন্দ্রীয় নেতারা এবং তারা যে বিষয়টিকে আসলে বলছেন যে এ ধরনের ঘটনা আসলে বিগত দিনে যে ফ্যাসিবাদের যে আচরণ, ফ্যাসিবাদী আচরণ সেটিরই আসলে পুনর্ব্যক্ত করছে। একই সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা তারা কিন্তু দাবি করছে যে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করে রাজনৈতিক যে কার্যক্রম আছে সেগুলো যেন বাতিল করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আহত নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে কিন্তু সরকারের ঊর্ধ্বতন অনেকেই গিয়েছিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও। তারা নুরুল হক নূরের শারীরিক সর্বশেষ যে খবর সেটি নিয়েছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাকে নিবিড়ভাবে আসলে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। তিনি গুরুতর জখমের শিকার হয়েছেন এবং তারা যে বিষয়টি আরও উল্লেখ করেছেন যে নুরুল হক নূরের শারীরিক অবস্থা যেন উন্নতির দিকে যায় সে ব্যাপারে কিন্তু ডাক্তাররা সজাগ আছেন বলেও আমরা জেনেছি। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই ঘটনাটিকে কেন্দ্র করে যেন আবার পুনরায় আসলে রাজধানী সহ দেশের অন্যান্য কোথাও কোনো পুনরায় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকল স্তরের যে জনগণ আছে তাদেরকে আহ্বান জানানো হয়েছে। একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্রভাবে আসলে নিন্দা জানিয়েছেন এবং এই বিষয়টির একটি সুরাহাও তারা কামনা করেছেন। আমরা এখন চলে যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক ভুইয়া রবিন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ যে খবর সেটি হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং তার মস্তিষ্কে রক্তক্ষরণের তথ্য দিয়েছেন চিকিৎসকরা। এটি কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান এবং এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু তারা দুজন কিন্তু যে এখানে এসে যে গণমাধ্যমকে সেই তথ্যটি দিয়েছেন।
এবং এর বাইরে যদি আপনাদেরকে জানাতে চাই, গণ অধিকার পরিষদের যে নেতারা তারা যে কথাটি বলেছেন যে আগামীকাল বেলা 12টায় তারা জেলা ও উপজেলা পর্যায়ে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এবং একই সঙ্গে সর্বদলীয় একটি সভা করার একটি উদ্যোগ নেওয়া হবে, এমনটা কিন্তু জানিয়েছেন এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু। তো একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এখন কিন্তু এরই মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখার জন্য সরকারের প্রতিনিধিরা যেমন এসেছেন, এবং যদি উল্লেখ করতে যাই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারাও কিন্তু যে এখানে এসেছেন, নুরুল হক নূরের যে সার্বিক অবস্থা সেটি তারা দেখেছেন। এর বাইরেও কিন্তু যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তারাও কিন্তু নুরুল হক নূরকে দেখার জন্য এই জায়গাতে এসেছেন। এবং আমরা যদি একটু বিষয় আপনাদেরকে জানাতে চাই, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যে যারা নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলায় জড়িত তাদের বিরুদ্ধে যেন 24 ঘন্টার মধ্যে একটি ব্যবস্থা নেওয়া হয়, এবং যদি এই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে একটি কঠোর আন্দোলনে যাবে এমন ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। এবং এর মধ্যে অন্যদিকে যদি বলতে যাই যে এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু তিনিও কিন্তু যে বলেছেন যদি এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তখন আর আন্দোলন থামানো যাবে না। অন্যদিকে জামায়াতের একটি প্রতিনিধি দলও কিন্তু যে তারা এখানে এসেছিলেন এবং তারা এখানে এসে কিন্তু যে নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে তার বিরুদ্ধে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে, এরকম একটি কথা বলেছেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল। তো এই ছিল আসলে যে আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সবশেষ খবরাখবর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, তার আগে রাজধানীর কাকরাইল থেকে যুক্ত হয়েছিলেন শফিক মুন্সি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা। শুক্রবার রাত 11টায় সদরের নতুন বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জেলা গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতারা। এদিকে নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। শুক্রবার রাত 9:30টার দিকে পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে পথসভায় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান তারা। ঘোষিত সময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা জনগণের মধ্যে শঙ্কা আছে বলেও মনে করেন তিনি। বলেন, ভোট বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতি, বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার সহ সাম্প্রতিক নানা প্রসঙ্গে। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসবে। আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। মধ্যপন্থী উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রপন্থা নিয়ে আসার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে উদারপন্থী রাজনীতির প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে
ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এদিন বিকেলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অপচেষ্টা বলছে বলে মন্তব্য করেন। তারা এখনো তাদের অপরাধের শিকার তো দূরের কথা, উল্টো গণ অভ্যুত্থানকারীদেরকে অপরাধী হিসাবে তারা নামকরণ করছে। বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারবে? অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মত থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সর্বোপরি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ইসির রোডম্যাপকে সুষ্ঠু ভোট ভণ্ডুল হওয়ার নীল নকশা আখ্যা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই, তবে কিছু বিষয়ে সুরাহা হওয়া খুবই জরুরি। কোন পদ্ধতিতে ভোট হবে তা নির্ধারণ হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা বড় ধরনের অপরাধ বলে মনে করেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এজন্য নির্বাচন কমিশনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন ভণ্ডুলের নীল নকশা যে ভারত ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে, কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে, কিন্তু সেগুলো না করেই গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। ফেব্রুয়ারি নির্বাচনে জামাতে ইসলামের কোনো আপত্তি নেই। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিরপেক্ষতার সঙ্গে কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ, এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনের চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের এমন প্রশ্ন তুড়ি মেরে উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এসে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি করেছে নাসিরউদ্দিন কমিশন। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। শুক্রবার সকালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে IFIS এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। আমার উপর যে দায়িত্ব আসছে, সে দায়িত্ব আমি আইন অনুযায়ী সুষ্ঠুভাবে পালন করতে পারছি কি পারছি না। দ্যাট ইজ দ্য অনলি থিং টু বি কনসিডার। নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা জানিয়ে সিএসসি বলেন, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে চায় বর্তমান কমিশন। প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না, একদম 100% এটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন, সেটা আমরা চাই। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণে 40 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। 2 ধাপে প্রশিক্ষণ নেবেন 80 জন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় নেমে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বেশিরভাগ প্রার্থী। অনলাইনে অপপ্রচার চালানোর অভিযোগ করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এছাড়া ৮টি বুথের মাধ্যমে ৪০,০০০ ভোট গ্রহণ চ্যালেঞ্জিং বলেও জানান প্রার্থীরা। ছুটির দিনের সকালে ডাকসু নির্বাচনের ঢিলেঢালা প্রচারণা চললেও জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন প্রার্থীরা। নিজের হল ছাড়িয়ে অন্যান্য জায়গাতেও প্রচারণা চালান প্রার্থীরা। জুমার নামাজ শেষে বিজয় ৭১ হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। অভিযোগ তোলেন একটি গ্রুপ তাদের প্যানেলের প্রার্থীদের আইডি হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে। প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে। আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। শুক্রবার দুপুর ২টার পর প্রচারণা শুরু করেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কোনো একটা ছাত্র সংগঠনকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া এবং এর মাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়ে যাওয়া, সেটা কোনোটাই কাম্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নির্লিপ্ত বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ। কিছু প্রার্থীকে জেতানোর চেষ্টা হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী। এখানে ভোটার টার্নআউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা এই নির্বাচনের অংশ থাকবো না। কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই। আমাদের যে ৩৯,০০০ শিক্ষার্থী যে ভোটারে ভোট কাস্ট করার জন্য যে মেকানিজম দরকার ছিল, যে ব্যবস্থাপনা হাজির করা দরকার ছিল, আমরা সেটা দেখতে পারি নাই। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রতিদিন রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাকসু নির্বাচনে ১৭৯ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন, এজিএস ছাত্রী পদে ৬ জন, এজিএস ছাত্র পদে লড়বেন ১০ জন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে সন্ধ্যায় স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন এবং সম্প্রীতি ঐক্য নামে স্বতন্ত্র শিক্ষার্থীদের আলাদা দুটি প্যানেল ঘোষণা করা হয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে মঞ্চ ৭১ গঠন করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। যদিও আসামি পক্ষের দাবি তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন। গত ২ দিন আগে বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত হন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়, নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ ১৬ জনকে ঢাকা সিএমএম আদালতে তোলা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মঞ্চ ৭১-এর ব্যানারে দেশকে অস্থিতিশীল করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেন আসামিরা। মঞ্চ ৭১ নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে ১৬ জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে। এদিকে যে আইনে তাদের গ্রেফতার করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। যেখানে তারা ভিকটিম হয়েছে অথচ তাদেরকে আবার কোর্টে এনে গ্রেফতার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। আদালতে এটাই বলেছি যে তারা
সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও গুমের সঙ্গে জড়িতদের বিচার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। তবে এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা গুম বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি জরুরি। দেশে আর কখনো এই সংস্কৃতি ফিরবে না বলে সাফ জানিয়েছেন এনসিপি, জামায়াত ও বিএনপি নেতারা। চেয়ারের মধ্যে পা দড়ি দিয়ে পেঁচাই দিয়ে মারছে, আজ পর্যন্ত আমার পায়ের উরুর মধ্যে ওদের মায়ের দাগ আছে। এভাবেই গুমের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ভুক্তভোগী নারী। তার অভিযোগ, কোনো অপরাধ না করেও শুধুমাত্র জামায়াত কর্মী হওয়ায় স্বামী সন্তান সহ পুরো পরিবারকেই গুম করা হয়। একজন নারী সরকার হয়ে কিভাবে একজন নারীর উপর এভাবে নির্যাতন করতে পারে তার বিচার চাই আমি। শুক্রবার দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন গুমের শিকার ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা ও কর্নেল হাসিনুর রহমান। 1 বছরেও কোন আইনে বিচার হবে সেটাও নির্ধারণ না হওয়ায় হতাশা জানিয়ে গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করেন তারা। পুলিশের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেনাবাহিনীর সেইভাবে কিছুই করা হয় না। যত গুম মূলত র্যাবের মাধ্যমে হয়েছে, এর অধিকাংশ অংশই ছিল সেনাবাহিনীর অফিসার। কোন আইনে কিভাবে হবে, তারা সুরক্ষা কীভাবে পাবে, তা এখনো পর্যন্ত তার চূড়ান্তভাবে এই সরকার তার আইন প্রণয়ন করতে পারেননি। সভায় বক্তব্য রাখেন এনসিপি, জামায়াত ও বিএনপির প্রতিনিধিরা। আশ্বাস দিয়ে বলেন, দেশে আর কোনোদিন গুমের সংস্কৃতি ফিরে আসবে না। যারা শহীদ এবং গুম হয়েছেন ওনাদের নামে যার যার স্থানীয় এলাকায় আমরা সরকারি বিভিন্ন স্থাপনা করে তুলব। যেসব কর্মকর্তা সদস্যরা গত 15 বছরে বিভিন্ন ধরনের হত্যা গুমের সাথে জড়িত ছিল, তাদের নাম তালিকা করে তাদেরকে স্পষ্ট করে বিচারের মুখোমুখি করতে হবে। কোনো অবস্থায় এগুলো যাতে আর ফিরে না আসে তার সামগ্রিক আইনি, রাজনৈতিক, নৈতিক সব ধরনের রক্ষা কবচ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সভায় জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান ও সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা এবং বিচারে আইন দ্রুত প্রণয়ন করার আহ্বান জানান। To have large scale consultations not only in Dhaka but also outside Dhaka because many of the victims live outside Dhaka. গুম সংক্রান্ত তদন্ত কমিশনের 2 সদস্য জানান, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা গুম বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি জরুরি। আগামীর বাংলাদেশ যাতে গুম শব্দটি না থাকে সেই জন্য আমাদের যা যা করণীয় সে কাজ করতে হবে। আলোচনা সভায় 7 দফা দাবি তুলে ধরে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার নয়, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমস্যা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে কথা বলেন তিনি। আক্ষেপ জানিয়ে উপদেষ্টা বলেন, সংকটের 8 বছর পেরিয়ে গেলেও কোনো সমাধান আসেনি। রোহিঙ্গা ইস্যু সমাধানে কাজ চলছে উল্লেখ করে আঞ্চলিক ও বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক আরোপ ভৌগোলিক রাজনীতিতে নতুন ধারণা নিয়ে এলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও সময় দরকার বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। The Rohingya crisis, because from the Bangladesh perspective, that is the biggest problem that we have, and there is no resolution within our sight. 8 years have gone, nothing has happened. We are still trying so that something happens. I can assure you, this is not going to remain a problem of Bangladesh only in the next 8 years if it goes on like this. It is going to become a regional problem. It is going to become maybe even wider than the region. মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে 93 রোহিঙ্গা সহ 122 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা হয় 19টি ট্রলার। কোস্টগার্ড জানান, নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি জলসীমা অতিক্রম করে মাছ ধরার প্রবণতা বেড়েছে। এতে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই ট্রলার সহ জেলেদের অপহরণ করছে।
15 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্য। দুপুরে বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। যাত্রীদের মধ্যে আছেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, যুক্তরাজ্যে অবস্থানকালে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা দেশটিতে অবস্থান করছিলেন। আবার অনেকেরই ছিল না পাসপোর্ট। যুক্তরাজ্যের হোম অফিস তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেয়। যশোরের দুঃখ ভবদাহ, যার বেশিরভাগ এলাকা বছরের অধিকাংশ সময় পানিতে থই থই করে। এই এক কারণে মৌলিক চাহিদার প্রায় সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের লাখ লাখ মানুষকে। বর্ষা এলেই ভিটেমাটি ছেড়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হন মানুষ। যশোরের ভবদাহ অঞ্চল ঘুরে এসে মোবারক সুবে এবং সোহেল কোরেশির ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। ভবদাহের মিজানুর দ্বাদশ শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়াকে সঙ্গে নিয়ে অন্য সব দিনের মতো নৌকায় করে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। বাবাকে নামানোর পর এই নৌকাতেই পানি মারিয়ে বাড়ি ফিরবে সুমাইয়া। ভবদাহ কলেজে পড়ি, তা প্রতিদিন আমার নৌকায় করে যাওয়া আসা করতে হয়। ভবদাহের মনিরামপুরের মিজানুরের মতো লাখো মানুষের নিত্যদিনের চিত্র এটি। পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। মৌলিক চাহিদার সবকিছুর জন্যই এসব এলাকার মানুষদের পানি পেরোনো ছাড়া উপায় নেই। স্কুল ব্যাগ শুদ্ধ আমি পানিতে পড়ে গেছিলাম ইটি বেঁধে। ডাক্তার রাস্তার পরে চিকিৎসা করতে হয়। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেও পানি কিছুটা কম, তবে ভবদাহের অঞ্চলের বিভিন্ন জায়গায় এর থেকেও অনেক বেশি পানি। এখানে কোম্পানি হবার কারণটা কি জানেন? কোম্পানি হওয়ার কারণটা সামনেই মূল সড়ক। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে গঠিত এসব এলাকায় যেন দুর্ভোগের শেষ নেই। গত বছর ধান হয়নি, এবছরও ধান হইল না, তাহলে তারা কি খাবে? বাড়ির সব জল ঠাল উঠে গেছে, পানি উঠে গেছে। এদিকে যশোরের পানি উন্নয়ন বোর্ড বলছে 60-এর দশকে নির্মিত জলকপাটগুলোর জীবনকাল অনেক আগেই শেষ হয়েছে। মানুষের চাহিদাকে আমি শ্রদ্ধা করে আমি কিন্তু ইতিমধ্যে 6টা গেট খুলে দিছি। একসাথে খুলতে পারতেছে না, কারণ স্ট্রাকচারটা নিতে পারবে কিনা এই একটা ভয়। ভুক্তভোগী মানুষ তারা কি বলতেছে সেইটার সাথে কারিগরি যে বিষয়টা আছে, এই দুইটা সমন্বয় করে আমরা স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগাচ্ছি। জলাবদ্ধতা সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করে। বর্তমানে 18টি পলিজমে বন্ধ। এতেই মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্যতা হারিয়ে ফেলছে বলে মনে করেন অনেকেই। আলামিন তুষার, সময় সংবাদ, যশোর। বহির্নোঙরে জাহাজের অবস্থানের সময় 7 দিন থেকে 12 ঘন্টায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থগিত করা হয়েছে পেনাল রেন্ট। বহির্নোঙরে অলস বসে থাকা জাহাজগুলোকে গুনতে হচ্ছে না ড্যামারেজ। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে বিকেল 3টের মধ্যে মাত্র 8 ঘন্টায় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে বার্থিং নিচ্ছে অন্তত 6টি জাহাজ। জিসিবিতেও একাধিক জাহাজ বেরার সুযোগ পেয়েছে। অথচ গত কয়েকদিন আগেও এসব জাহাজকে বন্দরে বার্থিং পেতে বহির্নোঙরেই অপেক্ষা করতে হতো 7 থেকে 8 দিন। আমাদের এখান থেকে আমরা আসলে মেটিকুলাস প্ল্যানিং করেছি, জাহাজে ব্যবসায়ীরা অল্প সময়ের ভিতরে জাহাজগুলোকে এখানে মালামাল এনে বন্দর থেকে ডেলিভারি নিতে পারে। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 86টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটির 10টি সহ কন্টেইনারবাহী জাহাজ রয়েছে 16টি। বাংলাদেশের জন্য পণ্য নিয়ে আসা ফিডার এবং মাদার ভেসেলগুলোকে এখন আর অলস বহির্নোঙরে বসে থাকতে হচ্ছে না। বাংলাদেশ জলসীমায় প্রবেশের কয়েক ঘন্টার মধ্যে বার্থিং সুবিধা পাচ্ছে চট্টগ্রাম বন্দরে। শিপিং ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে জাহাজজট পরিস্থিতির কিছুটা উন্নতি হলো, তার আগে বন্দরের প্রধান জেটিতে বার্থিং পেতে দেরি হয় কন্টেইনারবাহী জাহাজগুলোকে বহির্নোঙরেই অলস বসে থাকতে হয়েছে। আর তাতে জাহাজ বেঁধে $15,000 থেকে শুরু করে $20,000 পর্যন্ত ড্যামারেজ হয়। বিশেষ বিবেচনায় জরুরি সেবার পর্যায়ে নিয়ে যদি আমরা এটাকে মেনটেন করি, তাইলে কিন্তু এই কনজেশন হবে না, তাহলে আমাদের সেই ক্ষতিটাও আসবে না। এদিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের বিভিন্ন ইয়ার্ডে আটকে পড়া কন্টেনার বাইরের ইয়ার্ডগুলিতে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ডেলিভারিতে গতি আনায় কন্টেনার জটও এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন আমদানিকারকদের রিকোয়েস্টে আমরা 1 মাসের জন্য যে 4 গুণ হারে আমরা
পেনাল রেন্ট আরোপ করেছিলাম সেটা আমরা 1 মাসের জন্য স্থগিত করেছি পরীক্ষামূলকভাবে। খাদ্যপণ্য, সিমেন্ট ক্লিংকার, লোহার স্ক্র্যাপ সহ বাল্ক পণ্যবাহী জাহাজগুলো বহির্নোঙরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করায় তেমন জটিলতা হয় না, কিন্তু কন্টেনারবাহী জাহাজগুলোকে লোড আনলোডের জন্য বন্দরের জেটির প্রয়োজন হয়, জটের সৃষ্টি হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুনাফার পাশাপাশি ক্ষতির ভাগও নিতে হবে শরিয়া ভিত্তিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও আমানতকারীদের। এমন নিয়ম রেখে চূড়ান্ত হচ্ছে ইসলামী ব্যাংক কোম্পানি আইন। নতুন আইনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ইচ্ছাকৃত খেলাপি বা ব্যাংক পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ঋণ, মুনাফা বা সুদ মওকুফ করা যাবে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2024 সালে ব্যাংকিং খাতে ইসলামী ধারার ব্যাংকের অংশীদারিত্ব 24%। 1983 সালে শরিয়াহ ভিত্তিক ব্যাংকের কার্যক্রম শুরু হলেও ইসলামী ব্যাংকের নেই নির্দিষ্ট নীতিমালা। এতদিন প্রচলিত ব্যাংকিং আইনের অধীনে পরিচালিত হতো এসব ব্যাংক। ফলে শেয়ার বন্টন, পরিচালনা পর্ষদ, ঋণদান ও আদায় প্রক্রিয়া, মূলধন ও মুনাফা বন্টন সহ নানা বিষয়ে সামঞ্জস্য পাওয়া যায় প্রচলিত ব্যাংকিং এর সাথে। সম্প্রতি এসালমের নিয়ন্ত্রণাধীন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর ঢালাও ঋণ দেয়াতে দেউলিয়া হওয়ার পথে এলে এবার ব্যাংকগুলোর মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের 5 আগস্টের পর ব্যাংকগুলোতে নতুন দায়িত্ব পাওয়া পরিচালকরাও বলছেন, দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলো পরিচালনায় ব্যর্থ হয়েছে মূলনীতি ও উদ্দেশ্যের। ইসলামী ব্যাংকিং এর অবজেক্টিভ হচ্ছে সার্বজনীন কল্যাণ করা হবে, জনগণের সম্পদ জনগণের কাছে যাবে। আমাদের এখানে কনসেন্ট্রেশন মতিঝিলে আর গুলশানে, এবং মতিঝিল আর গুলশানের সাধারণ লোকেরা কিন্তু এই ডিপোজিটের বেনিফিশিয়ারি না, ওখানে কিছু বাছাই করানো। প্রচলিত ব্যাংক ও শরিয়া ভিত্তিক ব্যাংকের সমান গুরুত্ব দিতে ইসলামী ব্যাংক কোম্পানি আইন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনে পরিচালক পদে 6 বছরের বেশি কেউ থাকতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকের বর্তমান বা সাবেক কোনো পরিচালকের সাথে সম্পর্কিত কোনো ঋণ বা ইচ্ছাকৃত কোনো খেলাপির ঋণ মওকুফ করতে পারবে না ইসলামী ব্যাংকগুলো। বোর্ড কর্তৃক আবার একটা শরিয়া বোর্ড গঠিত হবে। সেই শরিয়া বোর্ডে কিন্তু ইসলামিক বাণিজ্য এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। ইনোভেটিভ কোনো প্রোডাক্ট যদি তারা লঞ্চ করতে, সেই প্রোডাক্টটাও ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিনা সেটা ওই বোর্ড কর্তৃকই ভেরিফাইড হবে। এছাড়া মুনাফা বন্টন ও শেয়ারের অংশীদারিত্বে শরিয়াহ আইনের নিয়মে লভ্যাংশের সাথে ক্ষতির অংশীদার হবেন বিনিয়োগকারী ও আমানতকারীরা। ইসলামী ব্যাংকের সাথে যখন আপনি আমানত করবেন তখন শুধুমাত্র মুনাফা হবে এই একটি বিষয়কে টার্গেট করে আপনি ওখানে আমানত রাখবেন না। আপনি ওখানে লস হলে সে লস ইনকার করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। এছাড়া ইসলামী ব্যাংক আইনের আওতায় থাকা ব্যাংক অন্য কোনো কোম্পানির শেয়ার কিনতে এবং লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ ও নিয়ম মানার বাধ্যবাধকতা থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ফোনালাপ ফাঁসের জেরে পদচ্যুত হলেন থাইল্যান্ডের বরখাস্ত প্রধানমন্ত্রী পেতং তান সিনাওয়াত্রা। স্থানীয় সময় শুক্রবার এ রায় দেন দেশটির সাংবিধানিক আদালত। 2008 সালের পর তিনি হলেন আদালতের রায়ে পদচ্যুত হওয়া দেশটির 5ম প্রধানমন্ত্রী। সমালোচকরা বলছেন, দেশটির বিচারকেরা মূলত রাজতন্ত্র ও সামরিক গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করেন। এ রায়ের মধ্য দিয়ে থাইল্যান্ডে আগাম নির্বাচনের পথ খুলবে বলে মনে করছেন অনেকে। দিন দিন তীব্র হচ্ছে গাজায় মানবিক বিপর্যয়। ইসরায়েলি বর্বরতায় একদিনে প্রাণ হারিয়েছেন 61 জন, যাদের মধ্যে ত্রাণ নিতে গিয়েই মারা গেছেন 19 জন। ক্ষুধা ও অপুষ্টিতে উপত্যকাটিতে আরও 4 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন শিশু। গাজা সিটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমা বর্ষণের মধ্যে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো পরিবার। জাতিসংঘ মহাসচিব বলেছেন, গাজায় চলমান দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক পরিস্থিতি নয়, বরং ইচ্ছাকৃতভাবে তৈরি করা। গাজায় এক টুকরো খাবারের জন্য লড়াই করছে মানুষ। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খাবারের জন্য অপেক্ষা এখন নিত্যদিনের চিত্র। প্রতিদিন ভোর থেকে লাইনে দাঁড়ালেও পর্যাপ্ত খাবার জোটে না কারো। অনেককেই ফিরতে হয় খালি হাতে। দুর্ভিক্ষের মধ্যেও গাজা সিটি দখলের জন্য ট্যাঙ্ক ও যুদ্ধবিমান ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন রাখা হয়েছে। ইসরায়েলের দাবি, জাবালিয়া এলাকায় হামাসের টানেল ধ্বংস ও এলাকায় নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। ত্রাণ নিতে গিয়েও নিহত হয়েছেন বেশ কয়েকজন।
অন্যদিকে গাজা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজায় চলমান দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক পরিস্থিতি নয়, বরং ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফল। তার মতে এই ধরনের পদক্ষেপ মানবিক নীতিকে অমান্য করে এবং তাৎক্ষণিক প্রতিকার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। জাতিসংঘ খাদ্য সহায়তা সংস্থার মতে গাজায় প্রবেশ করা খাদ্য সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। প্রাণ বাঁচানোর আশায় উপত্যকা ছেড়ে পালাচ্ছেন গাজার বাসিন্দারা। অন্যদিকে সীমিত পরিমাণে সহায়তা প্রবেশ করায় বাজারে কিছুটা দাম কমেছে, তবে সাধারণ মানুষ খাবার কেনার সামর্থ্য হারিয়েছে অনেক আগেই। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজায় ক্ষুধাজনিত কারণে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩১৩-তে, যার বেশিরভাগই শিশু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুক। প্রেসিডেন্টের বরখাস্তের আদেশকে অবৈধ ঘোষণা করার আবেদন জানিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গৃহঋণ জালিয়াতির অভিযোগ ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে ট্রাম্প জানান, সংবিধান ও 1913 সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীনে তিনি কুককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন। এমন সিদ্ধান্তের পর ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কুক। মার্কিন আদালতে দায়ের করা মামলায় কুক বলেছেন, সংবিধান ও ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী তাকে সরানোর কোনো বৈধ কারণ নেই। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, কুক মর্গেজ সংক্রান্ত নথিতে ভুয়া তথ্য দিয়েছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। তাই প্রেসিডেন্ট বৈধ ক্ষমতা প্রয়োগ করে অপসারণের ঘোষণা দেন। লিসা কুক মার্কিন কেন্দ্রীয় ব্যাংকিং বোর্ডের 7 সদস্যের একজন এবং সুদের হার নির্ধারণে 12 সদস্যের কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সম্প্রতি তিনি চেয়ারম্যান জেরোম পাওয়েলের সঙ্গে মিলে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন। ট্রাম্প দীর্ঘদিন ধরে সুদের হার কমাতে চাপ দিয়ে আসছেন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে, কারণ ফেডারেল রিজার্ভ আইন কোনো গভর্নরকে ইচ্ছামতো সরানোর ক্ষমতা প্রেসিডেন্টকে দেয় না। প্রমাণিত কারণ ছাড়া বরখাস্ত করা হলে তা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা উপর বড় ধরনের হস্তক্ষেপ হিসেবে দেখা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এশিয়া কাপের ড্রেস রিহার্সাল শুরু হচ্ছে শনিবার। সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20-তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। পরিসংখ্যানে টাইগাররা এগিয়ে থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটে কঠিন পরীক্ষা নিতে পারে ডাচরা, এমনটা মনে করেন হেড কোচ ফিল সিমন্স। তবে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। এদিকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা নেদারল্যান্ডসও ছাড় দিতে নারাজ। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। সিলেট থেকে নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের ম্যাচ প্রিভিউ। নাথন কেলির কঠোর ফিটনেস ট্রেনিং, জুলিয়ান উডের পাওয়ার হিটিং, ফিল সিমন্সের কৌশল এবারের এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির প্রশংসা সবার মুখে। তবে ক্রিকেটাররা কতটা তৈরি হলেন তা দেখা যাবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এদিন হলো সিরিজের ট্রফি উন্মোচন। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে 3বার মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে টাইগাররা। ডাচদের বিপক্ষে বাংলাদেশ সবকিছুতেই এগিয়ে, কিন্তু সহজ প্রতিপক্ষ হলেও সংক্ষিপ্ত ফরম্যাটে এই দলটাও ছুড়ে দিতে পারে কঠিন চ্যালেঞ্জ। নেদারল্যান্ড সিরিজে হারলে শুধু সমালোচনা হবে বিষয়টি তেমন নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও সমালোচনা হবে। আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে যারা গেল 2 বিশ্বকাপে দারুণ করেছে। আমাদের অনুশীলন দারুণ ছিল। কিছু বৃষ্টির সমস্যা ছিল। ফাইনালের আগে আপনাকে প্রিলিমিনারি ঠিক করতে হবে। আপাতত আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না, সিরিজেই সব ফোকাস করছি। শ্রীলঙ্কার পর পাকিস্তান 2 টি20 সিরিজ জয় টাইগার আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে মেন ইন গ্রিনের বিপক্ষে সিরিজে মিরপুরের স্লো উইকেট নিয়ে হয়েছে নানা সমালোচনা। তবে কোচের বিশ্বাস, সিলেটে থাকবে ভিন্ন চিত্র। বিশ্বের অন্যান্য উইকেটের মতো সিলেটের উইকেট বেশ ভালো। এখানে রান হয়। আশা করছি পাকিস্তান সিরিজের যে ঘাটতি ছিল সেটা এখানে মিটবে। প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস। 2011 ওয়ানডে বিশ্বকাপে চট্টগ্রামে খেলা ম্যাচটাই বাংলাদেশের মাটিতে ডাচদের একমাত্র অভিজ্ঞতা। 14 বছর পর সফরে এসে রোমাঞ্চিত তারা। এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিতে পারলেই লড়াই জমে উঠবে বলে মনে করেন কোচ রায়ান কুক। আমি মনে করি টি20 ক্রিকেটে যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে। আমি আত্মবিশ্বাসী ভালো ম্যাচ হবে। আমি মনে করি উইকেট ভালোই হবে। তাদের এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিতে হবে। তারাও চাইবে রান হোক। মনে হচ্ছে সিলেটের উইকেট আমাদের উইকেটের মতো হবে।
এদিকে প্রস্তুতি ম্যাচে পারভেজ ইমনের চোটে কিছুটা দুশ্চিন্তা ছিল টাইগার ড্রেসিং রুমে, তবে সে সমস্যা কেটে গেছে। এছাড়াও দীর্ঘদিন পর একাদশে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। বাংলাদেশ কি জিতবে ইতিহাস ধরে রেখে, নাকি ডাচরা লিখবে নতুন ইতিহাস? উত্তরটা মিলবে প্রথম ম্যাচের পরে। তবে একটা বিষয় নিশ্চিত, এশিয়া কাপে যাওয়ার আগে সিলেটের এই ম্যাচগুলোই বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে বড় মঞ্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক এখন নেদারল্যান্ডসের হেড কোচ। ভিন্ন পরিচয় হলেও আবারও বাংলাদেশে আসতে পেরে খুশি তিনি। এখনও টাইগার ক্রিকেটের খোঁজ খবর রাখেন ডাচদের এই গুরু। তার চোখে বিশ্ব ক্রিকেটে উন্নতি করছে বাংলাদেশ। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের ডাগআউটের পরিচিত মুখ এবার প্রতিপক্ষ হয়ে সিলেটে নেদারল্যান্ডস দলের হেড কোচ রায়ান কুক। 2018 সালে টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে আসেন রায়ান কুক। প্রায় 3 বছর কাটিয়েছেন সাকিব, মুশফিক, তামিমদের সঙ্গে। দলের উত্থান পতনের সাক্ষী ছিলেন তিনি। মুহূর্তগুলো এখনো গেঁথে আছে তার মনে। এখানে ফিরে দারুণ লাগছে। এই মুখগুলো আবারও দেখে ভালো লাগছে। কেবল প্লেয়ার নয়, এখানের কিছু কোচ কর্মকর্তাদের সাথেও ভালো স্মৃতি রয়েছে আমার। এই ভেন্যুগুলোতে ফেরা দারুণ। যখন জেনেছি এই সিরিজ সিলেটে হবে, তখনই মনে হয়েছে এখানে আগে এসেছিলাম, ভালো স্মৃতি রয়েছে। টাইগারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে এখনো অনুপ্রাণিত করে। অনেক দূরে চলে গেলেও টাইগার ক্রিকেটের খোঁজ খবর সব সময় রাখেন। খুশি হন বাংলাদেশের সাফল্যে। 2024 সালে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি। প্রথম রাউন্ডে তাদের যেতে দেখে ভালো লেগেছে। দুই দলেই অনেক পরিবর্তন এসেছে, সব দলই এগুচ্ছে। বাংলাদেশ দলও উন্নতি করছে, যা বিশ্ব ক্রিকেটের জন্য ভালো ব্যাপার। এবারের সফরে ভিন্ন দায়িত্ব। নেদারল্যান্ডস দলের হেড কোচ হয়ে প্রথমবার বাংলাদেশে এসেছেন কুক। সামনে এশিয়ার কন্ডিশনে টি-20 বিশ্বকাপ। তার আগে ডাচদের বিপিএল এর সুযোগ মিললে খুশি হবেন কুক। আমাদের ক্রিকেটাররা বিপিএল এ সুযোগ পেলে দারুণ হবে। ভালো প্রস্তুতির সুযোগ হবে। এখানে সবাই পেশাদার। আমাদের বছরে 12টা সিরিজ থাকে। অন্য দেশে খেলাটা ক্রিকেটারদের জন্য দারুণ ব্যাপার হবে। আশা করি সুযোগ পেলে তারা নিজেদের সামর্থ্যটা দেখাতে পারবে এবং বিপিএল এর দলগুলো আশা করি তাদের দলে নিতে আগ্রহ দেখাবে। এক সময় টাইগারদের সাফল্যের অংশীদার ছিলেন, এবার প্রতিপক্ষের সাফল্যের মিশনে এলেন। তবে বাংলাদেশ এখনও তার কাছে বিশেষ এক অধ্যায়। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়।